আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিকেরই একটা পার্ট, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এক মিনিট কালারটা ঠিক করে নি। হ্যাঁ ঠিক আছে, দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রথমত ইউনেস্কো হচ্ছে একটি সংস্থা, এটা একটা মনে রাখবে। এবং হেরিটেজ সাইট বলতে কি বোঝায়? হেরিটেজ সাইট বলতে ঐতিহ্যবাহী স্থান, ঐতিহ্যবাহী স্থান মানে কি? এমন কিছু স্থান আমাদের দেশে রয়েছে যেগুলো আমাদের দেশের ঐতিহ্যকে বহন করে। ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমত ইউনেস্কো কি একটা দেখে নিই। ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা, যে সংস্থাটা কত সালে গঠন হয়েছিল? 1945 সালে, 1945 এটি স্থাপিত হয়। ঠিক আছে, এরা কি করে? এরা বিভিন্ন দেশের, এই যে সংস্থা, এরা কি করে? বিভিন্ন দেশের যে ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে, সেটা প্রাকৃতিক হতে পারে বা সাংস্কৃতিক হতে পারে বা দুটো মিশিয়েই হতে পারে, তো সেগুলোকে কি করে? সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, তো আমরা প্রথমত ইউনেস্কোকে নিয়ে দেখে নিই কয়েকটা পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসে। প্রথমত এটা স্থাপিত কবে হয়? ঠিক আছে, সেটা হচ্ছে 1945 সালে, 1945-এ। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। ঠিক আছে, এরপর এটা ইউনেস্কোর স্থাপনা হয়। আর ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা হয় না, ওয়ার্ল্ড হেরিটেজ মানে যারা এই ঐতিহ্যবাহী স্থানগুলোকে সংরক্ষণ দিচ্ছে, যে হেরিটেজ সাইট বা ঐতিহ্য, এক মিনিট, কি বললাম? এই যে ঐতিহ্যবাহী যে স্থান রয়েছে, এগুলো শনাক্তকরণ কবে থেকে শুরু হয়? 1972 থেকে। ঠিক আছে, এরপর দেখো ইউনেস্কোর ফুল ফর্মটা কি, এটা অনেক সময় আসে। সেটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হচ্ছে ফুল ফর্ম, এটাও কিন্তু অনেক সময় আসে, সেটা একটু নোট করে নিও। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইউনেস্কো। এরপর দেখো কি বললাম, ওয়ার্ল্ড হেরিটেজ। ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি? বিশ্বের যে ঐতিহ্যবাহী স্থান। কিন্তু আমাদের তো গোটা বিশ্বের জেনে লাভ নেই। গোটা বিশ্বে প্রায় 1223টা ঐতিহ্যবাহী স্থান আছে, তো এতগুলো জেনে আমাদের লাভ নেই। আমরা শুধুমাত্র ভারতের যে ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোকে ইউনেস্কো বলেছে যে হ্যাঁ এগুলো ঐতিহ্যবাহী স্থান, সেগুলো নিয়ে আমরা আলোচনা আজকে করব। আরেকটা জিনিস এখানে মনে রেখো, এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে 18ই এপ্রিল। ঠিক আছে, 18ই এপ্রিল কি হিসাবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ঠিক আছে, এরপর দেখো আমাদের দেশে, কি বললাম, ভারতকে নিয়ে আলোচনা করব। তো দেখো ভারত, আমাদের দেশে টোটাল যে ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেটা হচ্ছে 43টা। ঠিক আছে, কটি? 43টি। তার মধ্যে কিছুগুলো রয়েছে কালচারাল, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক। কিছুগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক। প্রাকৃতিক ইন দ্য সেন্স, প্রাকৃতিক মানে যেগুলো ন্যাচারালি তৈরি হয়েছে বা নিজে নিজে তৈরি হয়েছে। আর সাংস্কৃতিক বলতে কি, যেগুলো কোনো না কোনো ধর্মের সাথে যুক্ত। ঠিক আছে, আর একটা হচ্ছে মিশ্রিত। মিশ্রিত বলতে কি, সেটা সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দুটো একসাথে। তাহলে প্রথমে একটা প্রশ্ন আসবে তোমাদের, যে ভারতে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে?
ঠিক আছে, তখন উত্তর হবে 43টি। ঠিক আছে, এরপর দেখো সাংস্কৃতিক কতগুলো রয়েছে। সাংস্কৃতিক হচ্ছে তোমার 34, প্রাকৃতিক হচ্ছে 7টি এবং মিশ্রিত হচ্ছে 2টি। ঠিক আছে, তো দেখো এক্সাম্পলগুলো দেখে নাও। যেমন প্রাকৃতিক সাইট কি কি রয়েছে, একটা হচ্ছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, হিমালয়ের যে ন্যাশনাল পার্ক, এই ওগুলো তো কেউ তৈরি করেনি, ওগুলো অটোমেটিক হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেগুলো নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সাইট। সাংস্কৃতিক যেমন তাজমহল, খজুরাহো মন্দির, হাম্পি মন্দির, সাঁচির বৌদ্ধ স্তূপ, তাছাড়া রয়েছে বৌদ্ধগয়া। ঠিক আছে, আর মিশ্র সাইট যেটা 2024 সালে রিসেন্টলি অ্যাকসেপ্ট করা হয়েছে, সেটা হচ্ছে আসামের যে ময়ডামস। ময়ডামসটা কি, অহোম যে রাজবংশ ছিল আসামে, তাদের কবর, সেটাকে বলা হচ্ছে ময়ডামস। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নাও আরেকটা জিনিস, কি বললাম, এগুলো হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো বললাম। এছাড়াও আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার কি ইনটেনজিবল সাইট। ঠিক আছে, আরেকটা জিনিস হয়, এখানে একটু নোট করে নাও, ইউনেস্কো ইনটেনজিবল সাইট, এটা আবার কি জিনিস, এটা হচ্ছে এমন কিছু ঐতিহ্যবাহী বস্তু রয়েছে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো না। যেমন ধরো আমাদের যে ডান্স, ঠিক আছে, যেমন ছো ডান্সের আমরা ডান্সারকে টাচ করতে পারি, কিন্তু ডান্সটাকে আমরা টাচ করতে পারবো না বা ছুতে পারবো না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারবো, দেখতে পারবো। তো এই ধরনের যে ডান্স রয়েছে বা বিভিন্ন বৈদিক মন্ত্র রয়েছে, এগুলোকে কি করা হয়, ইউনেস্কোর ইনটেনজিবল সাইটে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে। তাহলে ইউনেস্কোকে দুভাগে একটা আমরা এখানে ভাগ করে দিলাম। ঠিক আছে, একটা হচ্ছে হেরিটেজ সাইট, ঐতিহ্যবাহী স্থান, ঠিক আছে, একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে ইনটেনজিবল সাইট বা যেটাকে স্পর্শ করা যায় না সেরকম বস্তু। এরপর দেখো আমরা মেন জায়গায় যাই। আমাদের যে প্রথমে 43টা ঐতিহ্যবাহী স্থান বা হেরিটেজ সাইট রয়েছে, সেগুলো এক নজরে দেখে নিই। একটা হচ্ছে অজন্তা গুহা, ইল্লোরা গুহা, আগ্রা ফোর্ট, তাজমহল, সূর্য মন্দির, মহাবলীপুরমের মনুমেন্টস, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, তারপর হচ্ছে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, গোয়া গির্জা এবং কনভেন্ট, খজুরাহো স্মৃতিস্তম্ভ, হাম্পির স্মৃতিস্তম্ভ, ফতেপুর সিক্রি, এলিফ্যান্টা গুহা, গ্রেট লিভিং চোলা মন্দির, পত্তদকলের মনুমেন্ট, সুন্দরবন জাতীয় উদ্যান, নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান, বুদ্ধের স্মৃতি স্তম্ভ, এটাকে বলা হয় অনেক সময় সাঁচি স্তূপ, হুমায়ুনের সমাধি, ঠিক আছে, কুতুব মিনার, তারপর হচ্ছে দার্জিলিং এর মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা ও নীলগিরি, এগুলো হচ্ছে তোমার কি পাহাড়ি যে রেলপথ সেগুলো নিয়ে, মহাবোধি মন্দির, ভীমবেটকা রক শেল্টার, আর কি কি রয়েছে দেখো, ছত্রপতি শিবাজি টার্মিনাস, টোটাল 43টা রয়েছে, চম্পারণের প্রত্নতাত্ত্বিক উদ্যান, লালকেল্লা, যন্তর মন্তর, পশ্চিমঘাট পার্বত্য দুর্গ, রানী কি ভাব বা রানীর কুয়ো, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, নালন্দা, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, তারপর হচ্ছে লে করবুইসারের স্থাপত্য কাজ, ঐতিহাসিক শহর আহমেদাবাদ, ভিক্টোরিয়ান গথিক এবং আর্ট ডেকো এনসেম্বল, গোলাপি শহর শান্তিনিকেতন, তারপর হৈসেলের মন্দিরসমূহ, ভোলাবিরা, আর কি রয়েছে কাকতিয়া রুদ্রেশ্বর মন্দির, পার্বত্য দুর্গ
মোডিয়ামস, যেটা হচ্ছে 2024 সালে অ্যাড হয়েছে। তো আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ওভারভিউ, মানে আমরা একটা ভূমিকা দেখে নিলাম, ঠিক আছে। এরপর প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমত কি বললাম, যে অজন্তা গুহা, ঠিক আছে। কোন রাজ্যে অবস্থিত অজন্তা গুহা? এটা হচ্ছে তোমার মহারাষ্ট্র, ঠিক আছে। তোমরা আমার ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অজন্তার গুহা, ঠিক আছে। অজন্তার গুহা হচ্ছে এটা। কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এরপর আরেকটা প্রশ্ন আসবে যে এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়, সেটা নোট করে নাও। সেটা হচ্ছে 1983-তে, 1983 সালে, ঠিক আছে। এই যে গুহাটা, এটা দেখো, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু পাথর কেটে বানানো হয়েছে, ঠিক আছে। কিরকম ভাবে বানানো হয়েছে? পাথর কেটে, দেখো একটা পাহাড়কে কেটে এই গুহাটা বানানো হয়েছে। তাহলে কিভাবে বানানো হয়েছে? পাথর কেটে। এটা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে যে অজন্তার গুহা কিভাবে বানানো হয়েছে? পাথর কেটে, ঠিক আছে। এইখানের গুহাতে এক ধরনের চিত্রকলা দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় পেন্টিং। কি পেন্টিং? সেটাকে বলা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, ঠিক আছে। ফ্রেস্কো পেন্টিং, ফ্রেস্কো পেন্টিং, ঠিক আছে। তাহলে ফ্রেস্কো পেন্টিং কোথায় দেখতে পাওয়া যায়? অজন্তার গুহাতে। অজন্তা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। অজন্তার গুহা কত সালে ইউনেস্কোর আন্ডারে আসে? 1983, ঠিক আছে। এরপর একটা বিশেষ পয়েন্ট তোমরা এখানে যোগ করে নাও, এই অজন্তার গুহায় টোটাল 29টা গুহা রয়েছে, ঠিক আছে। টোটাল 29টা গুহা। এগুলো এগুলো কোন ধর্মের সাথে যুক্ত? এই গুহাগুলো এগুলো হচ্ছে বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম, তোমরা যাই বলো সে একই, ঠিক আছে। বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। এই 29টা গুহার মধ্যে যে 17 নম্বর গুহাটি রয়েছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়? চিত্রশালা। কি বলা হয়? চিত্রশালা। এই চিত্রশালার মধ্যে কি রয়েছে? ফ্রেস্কো পেন্টিং, ফ্রেস্কো পেন্টিং, ঠিক আছে। এটা হয়ে গেল অজন্তা গুহা। এরপর একটা হচ্ছে এল্লোরা গুহা, ঠিক আছে। এই অজন্তা যে গুহাটা রয়েছে এখান থেকে 100 কিলোমিটার দূরে কি রয়েছে? এল্লোরা গুহা। এটাও তোমার মহারাষ্ট্রে অবস্থিত। কোথায়? মহারাষ্ট্র, ঠিক আছে। এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়? সেটা হচ্ছে 1983-তে। একই বছরেই এল্লোরার গুহাকেও ইউনেস্কোতে যুক্ত করা হয়, ঠিক আছে। এখানে টোটাল 34টা গুহা রয়েছে। কতগুলো? 34টা গুহা, ঠিক আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু পাথর কেটে বানানো হয়েছে, ঠিক আছে। পাহাড়কে কেটে করে বানানো হয়েছে। কিন্তু এই 34টা গুহা সবগুলোই বৌদ্ধ ধর্ম বা জৈন বা হিন্দু ধর্মের নয়। তার মধ্যে 17টা গুহা হচ্ছে কার? 17টা গুহা হচ্ছে হিন্দুদের। 17টা হচ্ছে হিন্দুদের, 12টা হচ্ছে বৌদ্ধদের, আর 5টা হচ্ছে জৈনদের, ঠিক আছে। তাহলে 17, 12, 5। আচ্ছা, যদি বলা হয় যে ইল্লোরার গুহা কোথায় আমরা দেখতে পাই ডেলি, সেটা মনে রাখবে 20 টাকার যে নোট, নতুন যে 20 টাকার নোট আছে, ঠিক আছে, 20 টাকার নোটে দেখবে ইল্লোরার গুহার ছবি তোমরা দেখতে পাবে। এটা হলো ইল্লোরার গুহা। নেক্সট হচ্ছে আগ্রা ফোর্ট। ফোর্ট শব্দের অর্থ হচ্ছে দুর্গ, ঠিক আছে। এটা 1983 সালে ইউনেস্কোতে যুক্ত হয়। কত সালে? 1983 সালে, ঠিক আছে।
দেখো এই যে আগ্রা ফোর্ট, এটা তোমরা লাল লাল দেখতে পাচ্ছ, পুরোটাই লাল। কি কারণে? কারণ এটাকে নির্মাণ করতে এক ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে রেড স্যান্ড স্টোন বা লাল বালি পাথর। লাল বালি পাথর, এই পাথরটা ব্যবহার করা হয়েছে আগ্রা ফোর্ট বা আগ্রা রেড ফোর্টকে নির্মাণ করতে, তৈরি করতে। ঠিক আছে। তো এই যে লাল বালি পাথর, এটা কোথা থেকে নিয়ে এসেছিল জানো? রাজস্থান থেকে। কোথা থেকে? রাজস্থান থেকে। রাজস্থান থেকে এই পাথরটা এনে কে বানিয়েছিল? যদি বলা হয় আগ্রা ফোর্ট কে বানিয়েছিল, সেটা হচ্ছে আকবর, নির্মাণকর্তা। ঠিক আছে, নির্মাণ করেছিল কে? আকবর। ঠিক আছে। তারপর পরবর্তী ক্ষেত্রে শাহজাহান। ঠিক আছে, এইখানে দুটা নতুন মহল বানায় এই আগ্রা ফোর্টের ভেতরে। একটার নাম হচ্ছে জাহাঙ্গীর মহল, একটার নাম হচ্ছে জাহাঙ্গীর মহল, আর একটার নাম হচ্ছে তোমার খাস মহল। এই আগ্রা ফোর্টের ভেতরে বানিয়েছিল কে? শাহজাহান। ঠিক আছে। আর এই আগ্রা ফোর্টের ভেতরেই রয়েছে মুসাম্মান বুর্জ, যেখানে শাহজাহানকে তার অন্তিম জীবনে 8 বছর বন্দি করে রাখা হয়েছিল। ঠিক আছে, কে রেখেছিল? ঔরঙ্গজেব তাকে বন্দি করে রেখেছিল। নেক্সট হচ্ছে তাজমহল। তাজমহলের নাম তো তোমরা সকলেই দেখেছো, ছবিও অনেকেই দেখেছো। দেখবে এরকম ভাবে কেউ একজন হাত এখানে ছবিটা তুলবে, যেমন এইখানটা ধরে রেখেছে কেউ হাত দিয়ে। ঠিক আছে, তো এই ধরনের ছবি অনেকেই তুলে। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত তাজমহল। কত সালে ইউনেস্কোতে যুক্ত হয়? 1983-তে ইউনেস্কোতে এটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা দুবার আগ্রা নামটা নিলাম। ঠিক আছে, একবার হচ্ছে আগ্রা ফোর্ট আর তাজমহল। এই আগ্রা যে শহর রয়েছে, এই শহরের স্থাপনা কে করেছিল? তার নাম হচ্ছে সিকান্দার লোধি। এটা একটু মনে রেখো, নোট করে রেখো, সিকান্দার লোধি। এটা নোট করে নিও। ঠিক আছে। বুঝা গেছে? আচ্ছা, তাজমহল কি দিয়ে তৈরি? হোয়াইট মার্বেল বা সাদা মার্বেল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সাদা মার্বেল। সাদা মার্বেল দিয়ে তৈরি তাজমহল। ঠিক আছে। তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান। কে বানিয়েছিল? শাহজাহান। কার জন্য বানিয়েছিল? তার স্ত্রী মুমতাজের জন্য। মুমতাজের জন্য। কার জন্য বানিয়েছিল? মুমতাজের জন্য। এরপর তোমাদেরকে বলে রাখি, এই যে তাজমহল, এটা কিন্তু একটা হচ্ছে কবর। কার কবর? মুমতাজের কবর। ঠিক আছে। কে বানিয়েছিল? শাহজাহান বানিয়েছিল। যদি বলা হয়, দেখবে তাজমহলকে নিয়ে একটা মানে স্টোরি আমরা শুনতে পাই, যে তাজমহল যারা বানিয়েছিল তাদেরকে নাকি মেরে ফেলা হয়েছিল। তো এরকম কোনো গল্প নেই। তাজমহলের আর্কিটেক্ট বা যাকে বলা হচ্ছে বাস্তুকার, যে এই প্ল্যানিংটা দিয়েছে, ঠিক আছে, তাজমহলের, তার নাম কি? তার নাম হচ্ছে উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি। ঠিক আছে, উস্তাদ আহমেদ লাহোরি। চলে গেল তাজমহল। তাজমহলের পর চলে এসো সূর্য মন্দির। সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার কোনারক। উড়িষ্যার কোনারক হচ্ছে কি সূর্য মন্দির, সান টেম্পল। ঠিক আছে। এটা তোমার ইউনেস্কোতে কবে যুক্ত হয়? ইউনেস্কোতে 1984 সালে এটা ইউনেস্কোতে যুক্ত হয়। ঠিক আছে, এই পর্যন্ত বুঝেছো? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সূর্য মন্দিরের ছবি। হ্যাঁ, আর এইখানে দেখো একটা, এই মন্দিরটা হচ্ছে রথ রূপী মন্দির। একটা জিনিস নোট করে নাও,
কি রূপী মন্দির? রথ রূপী মন্দির। অনেক সময় প্রশ্ন আসে যে কোণারকের সূর্য মন্দির কেমন মন্দির, তখন তোমরা লিখবে রথ রূপী মন্দির। ঠিক আছে, তো দেখো এখানে রথের একটা চাকা তোমাদেরকে ছবি দেখিয়েছি। এই ছবিটা তোমরা ভালো করে যদি দেখো, দেখবে 12টা চক্র রয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12টা চক্র রয়েছে টোটাল। ঠিক আছে, তো এই যে 12টা চক্র, এই 12টা চক্র বলতে আমরা কি বোঝাই? বোঝানো হয়েছে আমাদের যে 12 মাস। ঠিক আছে, 12 মাস সময়কে বোঝানো হয়েছে। ঠিক আছে, আরেকটা যদি তোমরা দেখো জিনিস, আমি তোমাদেরকে এই ছবিটার মধ্যে দেখাতে পাচ্ছি না, এই মন্দিরটার সামনে দিকে তোমরা দেখতে পাবে 7টা ঘোড়া আছে। তোমরা গুগল করে একটু দেখে নিও, যে যখন সান টেম্পলের ছবিটা তোমরা সার্চ করবে, তো সেখানে দেখতে পাবে যে 7টা ঘোড়া এই মন্দিরটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, তো এই যে 7টা ঘোড়া, এই 7টা ঘোড়া হচ্ছে 7 দিনের প্রতীক। আর 12টা চক্র, 12 মাস, মানে আমাদের যে জীবন চক্রটা চলছে প্রত্যেক দিনের, সেই জীবন চক্রটাকেই তুলে ধরা হয়েছে কোথায়? কোণারকের সান টেম্পেলে বা সূর্য মন্দিরে। ঠিক আছে, এই সূর্য মন্দিরটা নির্মাণ করেছিল কে, বানিয়েছিল কে? ঠিক আছে, অনেক সময় প্রশ্ন আসে, তো একটু নোট করে নাও। নির্মাণ করেছিল নরসিংহ দেব প্রথম। নরসিংহ দেব প্রথম। তিনি কোন বংশের ছিলেন? বংশটা লিখে নাও, গঙ্গ বংশ। ঠিক আছে, কোন বংশের ছিলেন? গঙ্গ বংশের ছিলেন কে? নরসিংহদেব প্রথম। আচ্ছা, সূর্য মন্দিরকে কি বলা হয়? ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? সূর্য মন্দিরকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। আর উড়িষ্যাতে আরেকটা মন্দির অবস্থিত, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির, রথ খুব বিখ্যাত, এটাকে বলা হচ্ছে হোয়াইট প্যাগোডা। ঠিক আছে, হোয়াইট প্যাগোডা। তাহলে সাদা প্যাগোডা কাকে বলা হয়? জগন্নাথ মন্দিরকে। আর ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? সূর্য মন্দিরকে, কোণারকের সূর্য মন্দির। ব্ল্যাক প্যাগোডা কেন বলা হয়? কারণ বলে নাকি যে এই সূর্য মন্দিরের উপর দিয়ে যখন জাহাজ উড়ে যায়, সেই জাহাজগুলোকে কি করে নিজের দিকে আকর্ষণ করে নেয় কে? সূর্য মন্দির, তার কারণে দেখা বলা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা। ঠিক আছে, বুঝে গেছো? এরপর হচ্ছে মহাবলীপুরমের মন্দির সমূহ। মহাবলীপুরমের মন্দির সমূহ, প্রথমত মহাবলীপুরমটা কোথায় অবস্থিত একটু নোট করে নাও। সেটা হচ্ছে তামিলনাড়ু। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এটা ইউনেস্কোর সাইডে কবে যুক্ত হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে 1984, 1984 সালে। ঠিক আছে, এটাকে বলা হয় সপ্ত প্যাগোডা। সপ্ত প্যাগোডা, আগেরটা যেমন দেখলাম ব্ল্যাক প্যাগোডা, এটাকে বলা হচ্ছে সপ্ত প্যাগোডা। ঠিক আছে, এটাও কিন্তু রথরূপী মন্দির, এবং এখানে টোটাল 8টা মন্দির রয়েছে। কটা মন্দির? মন্দির সংখ্যা হচ্ছে 8টা। 8টা মন্দির কি? 8টা রথ। ঠিক আছে, 8টা মন্দির হচ্ছে 8টা রথ। রথগুলো হচ্ছে কি? পঞ্চপাণ্ডবের রথ রয়েছে, তার সাথে দ্রৌপদীর। ঠিক আছে, এখানে যে সব থেকে বড় মন্দিরটা রয়েছে, সব থেকে বড়, সেটা হচ্ছে কি? যুধিষ্ঠিরের রথ। যুধিষ্ঠির, তোমরা জানো অর্জুনের দাদা যুধিষ্ঠির। ঠিক আছে, যুধিষ্ঠিরের রথ। বোঝা গেছে? 8টা রথের সব থেকে বড় হচ্ছে যুধিষ্ঠিরের রথ। আর যে পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথমত এই মন্দিরগুলো বানিয়েছিল কে? সেটা হচ্ছে পল্লব বংশের। ঠিক আছে, পল্লব বংশের রাজার কি নাম ছিল? নরসিংহ বর্মন।
নরসিংহ বর্মন। তাহলে এই মহাবলীপুরমের মন্দির সমূহকে বানিয়েছে, তার নাম হচ্ছে নরসিংহ বর্মন। কোন বংশের তিনি? পল্লব বংশের। ঠিক আছে, এই কয়েকটা বেসিক জিনিস তোমরা এখানে মনে রাখবে এই মহাবলীপুরমের মন্দির সমূহকে নিয়ে। নেক্সট হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ছবি। উপরে লেখা আছে বড় করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তো এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক? ইউনেস্কো, সেটা হচ্ছে 1985 সালে, 1985-এ। ঠিক আছে, কোথায় অবস্থিত কাজিরাঙ্গা? আসামে অবস্থিত, আসাম। দেখো আমরা প্রত্যেকটা যে ইউনেস্কো সাইট রয়েছে সেগুলো আমরা একদম ডেট ওয়াইজ দেখছি। প্রথমে হচ্ছে 1983, তারপর 1983, 83, 83, 84, 84, 85। ঠিক আছে, আমরা এরকম ভাবেই দেখবো কিন্তু প্রত্যেকটা বছর ধরে ধরে। তো প্রথমত এগুলো হচ্ছে 1985 সালে, এবং এটা একটা প্রাকৃতিক ঐতিহ্য। কিরকম? প্রাকৃতিক। ঠিক আছে, প্রাকৃতিক যে ইউনেস্কো সাইটগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আর এটা কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ঠিক আছে, এরপর হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত, কেওলাদেও জাতীয় উদ্যান। তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো এটা কি জন্য বিখ্যাত। এটা হচ্ছে পাখি। ঠিক আছে, এই কেওলাদেও জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? পাখির জন্য বিখ্যাত। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সাইবেরিয়ান ক্রেন। এই পাখিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইবেরিয়ান ক্রেন। তো এখানে রাশিয়ার থেকে এক ধরনের পাখি উড়ে আসে। ঠিক আছে, কি নাম? সাইবেরিয়ান ক্রেন। তাহলে প্রশ্ন আসতে পারে সাইবেরিয়ান ক্রেন পাখি কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইউনেস্কোতে কবে যুক্ত হয়েছিল কেওলাদেও জাতীয় উদ্যান? সেটা হচ্ছে 1985, 1985, 1985-এ ইউনেস্কোতে যুক্ত হয়। ঠিক আছে, আর কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কি দেখতে পাওয়া যায়? সাইবেরিয়ান ক্রেন। আর এটাও একটা প্রাকৃতিক ধরোহর বা প্রাকৃতিক ঐতিহ্যবাহী বা প্রাকৃতিক সাইট। ইংরেজিতে আমি লিখছি ন্যাচারাল সাইট বা প্রাকৃতিক সাইট। ঠিক আছে, বা প্রাকৃতিক একটা জায়গা। বোঝা গেছে? আচ্ছা, পাখির কথা যখন এলো তখন হচ্ছে তোমরা জানো যে বার্ডম্যান অফ ইন্ডিয়া, বার্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে, মানে তোমার পাখি প্রেমী যদি বলা হয় ভারতবর্ষে কাকে বলা হয়? তার নাম হচ্ছে সলিম আলী। কি নাম? সলিম আলী। তিনি পাখি নিয়ে কি করছিলেন? গবেষণা করছিলেন। ঠিক আছে, কেওলাদেও হয়ে গেল। এরপর হচ্ছে মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। দেখো এই যে লেখা রয়েছে মানস ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রজেক্ট টাইগার। এখানে কি থাকে? বাঘ থাকে। ঠিক আছে, এটাও 1985 সালেই কিন্তু ইউনেস্কোতে যুক্তটা হয়। কবে যুক্ত হয়? 1985 সালে। ঠিক আছে, আচ্ছা এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত এটাও। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার একটা ন্যাচারাল সাইট, ন্যাচারাল সাইট। ঠিক আছে, তো এখান থেকে আর বিশেষ কিছু মনে রাখার প্রয়োজন নেই, অনেকগুলো রয়েছে। তো এরপর রয়েছে গোয়া গির্জা এবং কনভেন্ট। গির্জা বলতে কি বোঝায়? তোমার চার্চ। চার্চ নামটার সাথে তোমরা অনেকেই যুক্ত জানবে। এই 25শে ডিসেম্বর তোমরা হয়তো অনেকেই এই চার্চে গিয়েছিলে। তো গোয়াতে কোন রাজ্যে অবস্থিত নামটা শুনে বুঝতে পারছো, গোয়া। ঠিক আছে, তো গোয়ার যে চার্চ এবং কনভেন্ট রয়েছে
সেটাও ইউনেস্কোতে যুক্ত হয়েছে 1986 সালে। কবে? 1986-তে। ঠিক আছে। এই এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে গোয়ার গির্জাঘর এবং কনভেন্ট, এটা কারা বানিয়েছিল জানো? পর্তুগালিরা। কারণ পর্তুগালিদের গড় কোথায় ছিল, মানে যেখানে তারা নিজেদের রাজধানী বানিয়েছিল, সেটা হচ্ছে গোয়া। ঠিক আছে। গোয়াতে তারা নিজে এটা বানিয়েছিল, এবং এখানের কিছু বিখ্যাত কি বলবো গির্জাঘর রয়েছে। দেখো, জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। গোয়াতে অনেকগুলো গির্জাঘর রয়েছে। ঠিক আছে। গির্জাঘর অনেকগুলো, ঠিক আছে, অসংখ্য। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ গির্জাঘরকে নিয়ে সেগুলোকে একসাথে ইউনেস্কোর সাথে যুক্ত করা হয়েছে, তার জন্য তার নাম রাখা হয়েছে গোয়ার গির্জা এবং কনভেন্ট। ঠিক আছে। 1986-তে যুক্ত হয়। তো কিছু বিখ্যাত যে গির্জাঘর রয়েছে তার মধ্যে একটার নাম হচ্ছে সেন্ট ক্যাথারিন। সেন্ট ক্যাথরিন। আর আরেকটা জিনিস বললে তোমরা খুব মানে সারপ্রাইজ হবে, যে এখানে নাকি নানা রকম ভূতের যে উপদ্রব সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কোথায়? এই সেন্ট ক্যাথরিনে। ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে খজুরাহ। খজুরাহের মন্দির সমূহ। ঠিক আছে। খজুরাহ মন্দির তোমরা জানো মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায়? মধ্যপ্রদেশ। ইতিহাস যারা পড়েছো তারা জানবে খজুরাহ মন্দিরের নাম অনেকবার আসবে। এবং এই খজুরাহ মন্দির হচ্ছে এমন একটা মন্দির যেখানে ভারতবর্ষের লক্ষণের মন্দির রয়েছে। ঠিক আছে। ওই যে প্রভু শ্রীরাম, দেখবে রাম, তারপর হচ্ছে হনুমান, এদের মন্দির প্রচুর আছে, কিন্তু ভগবান লক্ষণের মন্দির কিন্তু তোমরা খুব একটা দেখতে পারবে না। কিন্তু খজুরাহতে এই লক্ষণ মন্দির রয়েছে। ঠিক আছে। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়? ইউনেস্কোর যে হেরিটেজ সাইট, সেখানে 1986, 1986-তে যুক্ত হয়। ঠিক আছে। আচ্ছা, এইগুলো কারা বানিয়েছে? তারা হচ্ছে চান্দেল শাসক। কারা বানিয়েছে? চান্দেল শাসক। চান্দেল শাসক এগুলো বানিয়েছে। ঠিক আছে। তোমরা যদি কোনদিন খজুরাহ মন্দির যাও, সেখানে দেখতে পারবে যে মন্দিরের যে নির্মাণ পদ্ধতি সেটা ঠিক এরকম। প্রথমত একটা মুখ্য মন্দির রয়েছে। এটা হচ্ছে ধরো একটা মন্দির। এই মন্দিরটাকে ঘিরে আরো ছোট ছোট কয়েকটা মন্দির রয়েছে, 4টা মন্দির টোটাল। হ্যাঁ, একটা এদিকে, একটা এখানে, একটা এখানে, আর একটা হচ্ছে এখানে। তো এই ধরনের যে এটা হচ্ছে মুখ্য মন্দির, প্রধান মন্দির, এটা বলা হচ্ছে মুখ্য মন্দির। ঠিক আছে। তো এই ধরনের যে মন্দিরগুলো হয়, এগুলো যে শৈলীতে নির্মাণ বা যে স্টাইলে নির্মাণ, সেটা বলা হচ্ছে পঞ্চায়তন শৈলী। পঞ্চায়তন শৈলী। ঠিক আছে। খজুরাহর মন্দির সমূহ বোঝা গেছে। এরপর দেখো, এই মন্দিরগুলোর মধ্যেই খজুরাহতে আরো একটা গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে, তার নাম হচ্ছে কদরিয়া মহাদেবের মন্দির। কদরিয়া মহাদেবের মন্দির। তাহলে বলো, কদরিয়া মহাদেবের মন্দির কোথায় অবস্থিত? সেটা হচ্ছে খজুরাহতে অবস্থিত। ঠিক আছে। নেক্সট, হাম্পির স্মৃতি স্তম্ভ। হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের যে রাজধানী, সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে হাম্পিতে। ঠিক আছে। তো হাম্পি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটকে অবস্থিত হাম্পি। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাম্পির স্মৃতিস্তম্ভ। ঠিক আছে। হাম্পি ছিল তোমার বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম
রাজধানী, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম রাজধানী কি ছিল? হাম্পি। বোঝা গেছে। এই বিজয়নগর সাম্রাজ্যের স্থাপনা করেছিল কে? তার নাম হচ্ছে হরিহর এবং বুক্কা, দু ভাই মিলে এই বিজয়নগর সাম্রাজ্যের স্থাপনা করে, ঠিক আছে। এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয় এটা তো এখনো বলিনি, সেটা হচ্ছে 1986 বা 1986 সালে। হাম্পির যে স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে তোমার 1986 সালে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয়েছে। তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত কতগুলো দেখলাম। তো দেখো, হ্যাঁ, এখান থেকে দেখি। একটা হচ্ছে অজান্তার গুহা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইল্লোরা গুহা। 3 নাম্বার হচ্ছে আগ্রা ফোর্ট। 4 নাম্বার হচ্ছে তাজমহল। 5 সূর্য মন্দির। 6 মহাবলীপুরমের মন্দির সমূহ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক 7, কেওলাদেও ন্যাশনাল পার্ক 8, মানস বন্যপ্রায় 9, গোয়া গির্জাঘর 10, খজুরাহ 11। ঠিক আছে, তো আমাদের 11টা যে হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেগুলো আমরা দেখলাম। 11টা নয় 12টা। হাম্পি স্মৃতিস্তম্ভ সেটাও আমাদের আলোচনা হয়ে গেছে। এরপর হচ্ছে ফতেপুর সিক্রি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফতেপুর সিক্রি, ঠিক আছে। হ্যাঁ, এই ফতেপুর সিক্রি তোমার কত সালে ইউনেস্কোতে যুক্ত হয়? 1986 সালে। সালটা 1986, ঠিক আছে। এটার নির্মাণটা কে করেছিল? সম্রাট আকবর। কে করেছিল? মুঘল সম্রাট আকবর। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে গেট, এটাকে বলা হচ্ছে কি? বুলন্দ দরওয়াজা। এটাকে বলা হয় বুলন্দ দরওয়াজা, ঠিক আছে। এটাকে কে বানিয়েছিল? এটাকেও আকবর বানিয়েছিল, ঠিক আছে। তিনি যখন গুজরাট জয় করেছিলেন, গুজরাট জয় করেছিলেন, তারপর এটা বানিয়েছিলেন। এটার নাম দিয়েছিলেন কি? বুলন্দ দরওয়াজা। বুলন্দ শব্দের অর্থ হচ্ছে ভিক্টরি বা জয়, ভিক্টরি বা জয়, ঠিক আছে। তার জন্য নাম রেখেছিলেন বুলন্দ দরওয়াজা। আচ্ছা, এটার যে আর্কিটেক্ট বা বাস্তুকার, ঠিক আছে, তার নাম কি? এটা একটু নোট করে রাখো। তার নাম হচ্ছে বাহাউদ্দিন। বাহাউদ্দিন। জীবন মুখোপাধ্যায়ের যদি তোমরা ইতিহাস বই পড়ো, সেখানে দেখতে পাবে এইগুলো সব ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে। তিনি এই ফতেপুর সিক্রির মধ্যে এই যে মানে কি বলবো জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে তিনি বৌদ্ধদের জন্য একটা মহল তৈরি করেছিলেন, ঠিক আছে। কাদের জন্য? বৌদ্ধ ধর্মের জন্য। তার নাম তিনি কি দিয়েছিলেন? পঞ্চমহল। কি নাম দিয়েছিলেন? পঞ্চমহল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এলিফ্যান্টা গুহা। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত প্রথমত বলো দেখি। এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্র, মুম্বাইয়ের মহারাষ্ট্র। কিন্তু সরি, এখান থেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে। ইন্টারেস্টিং প্রশ্নটা কি? যে এই যে এলিফ্যান্টার গুহা, এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রের কোথায় অবস্থিত? সেখানে মনে রাখবে জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড। এলিফ্যান্টা আইল্যান্ড কোথায় অবস্থিত? এলিফ্যান্টা দ্বীপ। তাহলে এলিফ্যান্টা গুহা এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলিফ্যান্টা গুহা, ঠিক আছে। এলিফ্যান্টা
গুহা। ঠিক আছে, কটা গুহা রয়েছে দেখো, একটা, এক মিনিট, হ্যাঁ, কটা রয়েছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে গুহার সংখ্যা কত এখানে? 7টি গুহা রয়েছে। ঠিক আছে, 7টি গুহা রয়েছে এখানে, হ্যাঁ। আর এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়? সেটা হচ্ছে তোমার 1987 সালে, 1987। আর আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এলিফ্যান্টার যে গুহা, এর ভিতরে না ভগবান শিবের অনেকগুলো মূর্তি পাওয়া গেছে। তার মধ্যে একটা হচ্ছে মহেশ মূর্তি। ঠিক আছে, একটা হচ্ছে মহেশ মূর্তি, আরেকটা হচ্ছে তোমার নটরাজ মূর্তি। নটরাজ মূর্তি তোমরা জানো শিবের যে ডান্স করার মূর্তি সেটা। আরেকটা হচ্ছে অর্ধনারীশ্বর। অর্ধনারীশ্বর, এই তিনটা শিবের রূপ। ঠিক আছে, শিবের এই তিনটা রূপের বর্ণনা পাওয়া গেছে এই এলিফ্যান্টা গুহার মধ্যে। বোঝা গেছে? একটা হচ্ছে নটরাজ মূর্তি, একটা হচ্ছে অর্ধনারীশ্বর, যেখানে ভগবান মহাদেব এবং মা পার্বতী এক শরীর, একটা শরীরের মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। আর একটা হচ্ছে মহেশ মূর্তি। এই তিনটা ভগবান শিবের যে রূপ, সেই রূপ এখানে দেখতে পাওয়া যায়। তাহলে কতগুলো হলো? 12, 13, 14। কেন কাউন্ট করছি বলো তো? যাতে বুঝতে পারি আমরা ঠিকঠাক যাচ্ছি কিনা। এরপর হচ্ছে গ্রেট লিভিং চোলা টেম্পল, মানে কি? চোল বংশের বানানো কয়েকটা গুরুত্বপূর্ণ মন্দিরকে একত্রে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেখানে যুক্ত করা হয়। তার জন্য তাদের একসাথে নাম রাখা হয়েছে গ্রেট লিভিং চোল মন্দির। ঠিক আছে, প্রথমত দেখো এই মন্দিরগুলো কোথায় অবস্থিত। প্রশ্ন মেন এখানে আসবে, তামিলনাড়ু, তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, কারা বানিয়েছে? প্রথমে বললাম চোল বংশ, চোল বংশ। আর ইউনেস্কোতে কবে যুক্ত হয় সেটা মনে রাখবে, 1987 আর 2004। কেন এটা বললাম তোমরা এখনই বুঝতে পারবে। দেখো এই যে গ্রেট গ্রেট লিভিং চোলা টেম্পল বা চোলা মন্দির রয়েছে, চোল মন্দির রয়েছে, এখানে মেনলি তিনটা মন্দির রয়েছে। ঠিক আছে, কটা? তিনটা মন্দির। একটার নাম হচ্ছে বৃহদেশ্বর। ঠিক আছে, একটার নাম হচ্ছে ঐরাবতেশ্বর, আরেকটার নাম হচ্ছে তোমার গঙ্গায় কোন্ড চোলপুরম, গঙ্গায় কোন্ড চোলপুরম। এই তিনটা মন্দির রয়েছে। তার মধ্যে বৃহদেশ্বর মন্দিরটা সব থেকে প্রাচীন, এবং এটা কোন ভগবানের মন্দির? ভগবান শিব, ভগবান শিবের মন্দির। ঠিক আছে, এটাকে কে বানিয়েছে? চোল বংশের রাজা রাজ রাজ প্রথম। কে বানিয়েছে? রাজ রাজ প্রথম। ঠিক আছে, এবং এই বৃহদেশ্বর মন্দিরটা 1987 সালে ইউনেস্কোতে যুক্ত হয়। ঠিক আছে, এবং ঐরাবতেশ্বর এবং গঙ্গায় কোন্ড চোলপুরম, এই যে দুটো মন্দির রয়েছে, এগুলো 2004 সালে ইউনেস্কোতে যুক্ত হয়। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে বৃহদেশ্বর মন্দিরটা, এটা তামিলনাড়ুর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তাঞ্জাবুর, তাঞ্জাবুর। ঠিক আছে, তাঞ্জাবুরে অবস্থিত। নেক্সট হচ্ছে পত্তদকলের মন্দির সমূহ। ওইটা অ্যাকচুয়ালি পাট্টডাকল নয়, এটা হচ্ছে পত্তদকল। ঠিক আছে, কি নাম?
পদ্ম দখলের মন্দির সমূহ, ঠিক আছে। এই পদ্ম দখলের যে মন্দির সমূহ রয়েছে কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, ঠিক আছে। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। এবং এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়? ইউনেস্কো, সেটা হচ্ছে 1987 ইউনেস্কোতে যুক্ত হয়, ঠিক আছে। এইখানের একটা বিশেষত্ব রয়েছে, এই পদ্ম দখলের মনুমেন্টস বিশেষত্ব রয়েছে। দেখো আমাদের যে মন্দিরগুলো রয়েছে না, এই মন্দিরগুলো প্রধানত দুটো স্টাইলে তৈরি হয়। একটা হচ্ছে তোমার উম, দ্রাবিড় শৈলী, আর একটা হচ্ছে নাগর শৈলী। দেখো দ্রাবিড় শৈলী দেখতে পাওয়া যায় সাউথ ইন্ডিয়াতে বা দক্ষিণ ভারতে, মানে কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু। আর নাগর শৈলী দেখতে পাওয়া যায় তোমার নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে, এই স্টাইলটা। তো দেখো মন্দিরের দ্রাবিড় শৈলী বললাম সাউথ ইন্ডিয়াতে, আর নাগর শৈলী দেখতে পাওয়া যায় নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে। কিন্তু পত্তদকলের যে মন্দির, সেখানে দ্রাবিড় শৈলী প্লাস নাগর শৈলী, মানে নাগরের স্টাইল, এই দু ধরনের স্টাইলের এই মন্দির রয়েছে কোথায়? পত্তদকলে, ঠিক আছে। আর এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ইউনেস্কোতে 1987 সালে যুক্ত হয়। এবং এখানকার একটা ফেমাস মন্দির রয়েছে। কি রয়েছে ফেমাস মন্দির? সেটা হচ্ছে বিরূপাক্ষ মন্দির। কি মন্দির? বিরূপাক্ষ মন্দির। কোথায় অবস্থিত? এই পদ্ম দখলের মন্দির সমূহের মধ্যেই অবস্থিত। নেক্সট হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান। কি দেখতে পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। দেখবে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখবে কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, সে কিন্তু রাগ করে না, সে নিজেকে মানে প্রাউড ফিল করে যে আমাকে বাঘের বাচ্চা বলেছে। কিন্তু কাউকে যদি অন্য কোনো যদি সিংহ বলা হয় তো ঠিক আছে, কিন্তু যদি অন্য কোনো একটু নিম্ন জাতের আহ, কোনো একটা পশুর নাম নিয়ে বলা হয় যে তার বাচ্চা, তখন কিন্তু সে রাগ করে। কিন্তু যদি বাঘের বাচ্চা বা সিংহের বাচ্চা বলা হয় তখন রাগ করে না। কারণ কি? সিংহ বা বাঘ এরা হচ্ছে বনের ভিতরে রাজা, যারা প্রধান রূপে থাকে বনের মধ্যে, যারা হেড, তারা হচ্ছে বাঘ বা সিংহ। তার কারণে মানুষকে যখন বাঘের বাচ্চা বলা হয় তখন সে রাগ করে না। কিন্তু যদি কুকুরের বাচ্চা বা শুয়োরের বাচ্চা বা এরকম ধরনের কথা বলা হয়, সেগুলোকে একটা গালি হিসাবে ধরা হয়। কেননা তারা নিচু মানে ব্রিডের প্রাণী বলা চলে, এবং তাদের গুরুত্ব বনের ভেতরে খুব একটা নেই। তার জন্য মানুষ সবসময় কি চায়? বাঘের মতো হতে বা সিংহের মতো হতে। কারণ কি? তারা চায় তাদের যে গুরুত্ব যেন সবসময় বেশি থাকে, তারা যেন লিডার হয়ে বাঁচতে পারে। ওই কারণে বাঘ এবং সিংহকে শক্তির যে একটা প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তো সুন্দরবন জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। এটা ইউনেস্কোতে কবে যুক্ত হয়? ইউনেস্কোতে হচ্ছে তোমার ইউনেস্কো 1987 সালেই যুক্ত হয়েছে, ঠিক আছে। এখানকার বিখ্যাত কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এবং মনে রাখবে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, এরা কিন্তু নদীতে নদী পারাপার করতে পারে। এবং এদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নদীতে যখন এরা নামে তার আগে ল্যান্সটা নদীর উপর রাখে এবং দেখে যে জলটা কোন দিকে বয়ে যাচ্ছে, মানে নদীটার প্রবাহ কোন দিকে রয়েছে। তো সেই ভিত্তিতে এরা সাঁতার কাটে, ঠিক আছে। তো রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বিশাল, মানে একজন চতুর বাঘ, ঠিক আছে। আচ্ছা, সুন্দরবন জাতীয় উদ্যান, ঠিক আছে, যেটা ন্যাশনাল পার্ক, সেখানে কি ধরনের গাছ দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্য। মনে রাখবে ভারতবর্ষের সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। দেখো সুন্দরবনের যে জল, নদী হোক, সেটা সুন্দরবন তো আমাদের, দেখো এটা হচ্ছে ভারতের ম্যাপ,
ঠিক আছে। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, আর এখানে হচ্ছে বে অফ বেঙ্গল, আর এই জায়গাটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সুন্দরবনে যে নদী এবং সমুদ্র পাশাপাশি হওয়ার কারণে এখানকার জল সবসময় লবণাক্ত থাকবে। তো লবণাক্ত জায়গায় বা লবণাক্ত জলের মধ্যে যদি গাছ জন্মায় তখন তাকে কি বলা হয়? হ্যালোফাইট বলা হয়। হ্যালোফাইট বলা হয়। ঠিক আছে। আর ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে দেখতে পাওয়া যায়। আর সুন্দরবনের নাম সুন্দর বন হওয়ার কারণ কি? এখানে এক ধরনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে সুন্দরী। তো সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় বলেই তার নাম হয়েছে সুন্দরবন। ঠিক আছে। এরপর হচ্ছে নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায়? উত্তরাখণ্ড। ঠিক আছে। এই যে জায়গাটা, এটা দেখছো উত্তরাখণ্ডের নন্দা দেবী বা এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান বা ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে। তো জায়গাটা তোমরা দেখো ছবিটাতেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা। ঠিক আছে। তো এটা ইউনেস্কোতে যুক্ত হয়েছে দেখো দুটো জায়গা, একটা নাম হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, আরেকটা হচ্ছে তোমার ফ্লাওয়ার ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফ্লাওয়ার ভ্যালি। ভ্যালি কাকে বলে? দুটো পাহাড়ের মাঝের যে এরিয়া, যে জায়গা, তাকে বলা হচ্ছে ভ্যালি। ঠিক আছে। তো দুটো দুটো আলাদা আলাদা সময় কিন্তু ইউনেস্কোতে যুক্ত হয়। নন্দা দেবী যুক্ত হয়েছিল তোমার, এটা ইউনেস্কোতে যুক্ত হয় 1988 সালে, 1988, এবং ফ্লাওয়ার ভ্যালিটা যুক্ত হয় 2005 সালে। ঠিক আছে। নেক্সট হচ্ছে উম, বুদ্ধের স্মৃতি স্তম্ভ। বুদ্ধের স্মৃতিস্তম্ভ বা এটাকে অনেকে নাম দিয়েছে সাঁচির বৌদ্ধ স্তূপ। অনেক জায়গায় তোমরা যদি দেখো লেখা রইবে সাঁচির বৌদ্ধ স্তূপ। ঠিক আছে, সাঁচির বৌদ্ধ স্তূপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ। দেখো এটার বর্তমান নাম সাঁচির বৌদ্ধ স্তূপ, কিন্তু এটার পুরাতন নাম, প্রাচীন নাম বা প্রথমে যে নামটা রাখা হয়েছিল তার নাম কি ছিল? তার নাম ছিল তোমার কাকনামা। কাকনামা। ঠিক আছে। এটাকে কে বানিয়েছিল? সম্রাট অশোক। কে বানিয়েছে? সম্রাট অশোক বানিয়েছিল। ঠিক আছে। তো দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, তো ছবিটার এটা হচ্ছে সাঁচির বৌদ্ধ স্তূপ। ঠিক আছে। তো দেখো এই যে বৌদ্ধ স্তূপের এই যে প্রথমে যে গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট। এই গেটটাকে বলা হচ্ছে তোরং দুয়ার। কি বলা হয়? তোরং দুয়ার। ঠিক আছে। তোরং দুয়ার বলতে কি? এই গেটটাকে বলা হয়, এবং এই গেটে বিভিন্ন ধরনের স্টোরি লেখা আছে। সেটা হচ্ছে মহাত্মা বুদ্ধের, কার? মহাত্মা বুদ্ধের, আগে এটা ইরেজ করে দিই লেখাটা, নাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, একটু ইরেজ করে দিই, তারপর তোমরা লেখাটা বুঝতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে তোরং দুয়ার, এখানে মহাত্মা বুদ্ধের জাতক কথা
লেখা রয়েছে। জাতক কথা বলতে কি বোঝায়? জাতক কথা বলতে বোঝায় মহাত্মা বুদ্ধের আগের জন্মের যে কথা, আগের জন্মের কথা কোথায় লেখা রয়েছে? এই তোরং দুয়ারে। ঠিক আছে, তোরং দুয়ারে ঢুকে এই যে এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা ফাঁকা জায়গা, এদিকে একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে প্রদক্ষিণা পথ। ঠিক আছে, আর এই যে গোল মতো যে জায়গাটা দেখতে পাচ্ছ এরকম গোল করা আছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অন্ড। স্তূপের এটাকে বলা হচ্ছে অন্ড। ঠিক আছে, এবং এই যে একটা চতুর্ভুজাকার দেখতে পাচ্ছ না, এটা বলা হচ্ছে হার্মিকা। এটা হচ্ছে হার্মিকা। এই হার্মিকার মধ্যে কি থাকে? হার্মিকার মধ্যে মহাত্মা বুদ্ধের বা ভগবান বুদ্ধের অন্তিম কিছু অবশেষ। অন্তিম অবশেষ বলতে কি বোঝায়? যেমন তার হয়তো ব্যবহার করা জুতা বা চিরুন বা আরো অন্যান্য যে কোনো জিনিস হতে পারে, তার যে কোনো জিনিস, তার একটা হাড়ও হতে পারে। তো সেগুলো কোথায় রাখা থাকে? ওই হার্মিকার মধ্যে। কি নাম? হার্মিকা। এবং তার উপরে দেখো তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে ছত্র। কি বলা হয়? ছত্র। তো দেখো তিনটা ছত্রের তিনটা আলাদা আলাদা মানে আছে। ঠিক আছে, একটা ছত্র হচ্ছে যেটা সব থেকে বড়, সেটার নাম হচ্ছে সমানতা। ঠিক আছে, বড়টা কি বোঝায়? সব থেকে বড়টা, এটা হচ্ছে সমানতা, বা সবাই যে সমান তার একটা প্রতীক চিহ্ন। ঠিক আছে, সেকেন্ড রয়েছে উদারতা, এটা হচ্ছে উদারতা। আর একদম উপরেরটা রয়েছে তোমার শ্রদ্ধা। ঠিক আছে, তো একটা মানুষের মধ্যে কি কি থাকা দরকার? গুণ এই তিনটা। প্রথমত অন্য মানুষকে শ্রদ্ধা করতে জানতে হবে, তারকে উদার হতে হবে, এবং প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সাঁচির বৌদ্ধস্তূপ বা বুদ্ধের স্মৃতিস্তম্ভ। তো দেখো এখানে এত কিছু বললাম, কিন্তু ইউনেস্কোতে কবে যুক্ত হয়েছে এখনো বলিনি। তো নোট করে নাও, 1989 সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে। তো এবং আজকের শেষ, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব, বা 20টা হেরিটেজ সাইট। বাকিগুলো পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব। তো হুমায়ুনের সমাধি, হুমায়ুন কে ছিল? মোগল সম্রাট ছিল। ঠিক আছে, এটা 1993 সালে ইউনেস্কোতে যুক্ত হয়। কবে? 1993। ঠিক আছে, কোথায় অবস্থিত এটা? দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, উম, এটাকে কে বানিয়েছিল জানো? তার নাম হচ্ছে হাজি বেগম। এইটুকু মনে রাখলেই হবে। তো আজকে আমরা ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেগুলো নিয়ে আলোচনা করলাম। টোটাল আমাদের 43টা, 43 হেরিটেজ সাইট রয়েছে। দেখো প্রথম থেকে কি কি পড়লাম। প্রথমত বললাম তোমাদেরকে যে ইউনেস্কোর কি, ইউনেস্কোর কবে স্থাপনা হয়, ইউনেস্কো কবে স্থাপিত হয়, কোথায় হেডকোয়ার্টার, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু নোট বানিয়ে নিও। 1945-এ স্থাপনা, প্যারিসে এটার হেডকোয়ার্টার। ঠিক আছে, কবে থেকে জায়গাগুলোকে শনাক্ত করা হয়? 1972 থেকে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয়? 8 এপ্রিল, সরি 18 এপ্রিল। ঠিক আছে, তো প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি এখানে লিখেছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের যে 43 ন্যাশনাল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, কি কি রয়েছে, এবং এরপর বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া আরো একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে ইনটেনজিবল সাইট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আগামী দিন ক্লাসে বাকি 23টা যে আমাদের হেরিটেজ সাইট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে কত দূর আলোচনা করলাম? সেটা হচ্ছে 20 পর্যন্ত, হুমায়ুনের সমাধি পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত ডান হয়ে গেছে। নেক্সট কুতুব মিনার থেকে শুরু করব কালকের দিন। ঠিক আছে, তো দেখো এগুলো নিয়ে আলোচনা করেছি, সবগুলোকে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা, যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের সাথে বলেছি তোমাদেরকে, সেগুলো একটু নোট করে নিও ক্লাসটা করতে করতে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আরো একটা অন্য ক্লাসে দেখা হবে।
আপাতত আমরা এই ক্লাসটাকে পরের দিন শেষ করব, তারপর অন্য টপিকে যাব, ঠিক আছে? চলো, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।